নেপালে হোরপা বানে ১.৫ শতাধিক মরদেহ উদ্ধার, ২৯ দেশের ৫ শতাধিক পর্যটক নিখোঁজ। বাংলাদেশের শোক, উদ্ধার ও ত্রাণ কাজে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। জনগণের সাথে সবসময় সততার পরিচয় দিয়েছে বিএনপি, দাবি ভারপ্রাপ্ত মহাসচিবের। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রাখেনি সরকার, অভিযোগ এনসিপি আহ্বায়কের। ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুস, মহানবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয়। রংপুরে হত্যার শিকার গণপতি চক্রবর্তীর বাসার ছাদে পানি নিয়ে ধূম্রজাল, 4 মার্ডার ষড়যন্ত্র কিনা পুলিশকে খতিয়ে দেখার আহ্বান স্থানীয়দের। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আকস্মিক পাহাড়ি ঢল বা হোরপা বানে ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চল। কাদামাটি পাথর মিশ্রিত স্রোতে ভেসে গেছে তিব্বত সীমান্ত সংলগ্ন বাগমতী প্রদেশের বিস্তীর্ণ এলাকা। কাদামাটির নিচে তলিয়ে গেছে রাসুয়া জেলার শত শত স্থাপনা, বাজার এবং বন্দর। এখন পর্যন্ত কমপক্ষে ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ দেশের ৪৬৬ বিদেশি সহ নিখোঁজ ৫৭৯ পর্যটক। জরুরি অবস্থা জারির পর সর্বাত্মক উদ্ধার তৎপরতার ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এদিকে চীনের তিব্বতেও ভূমিধসে প্রাণ গেছে ৩ জনের, নিখোঁজ ২৬৫ জন। যেন মহাপ্রলয়, প্রাণ ভয়ে ছুটছে শত শত মানুষ। আকস্মিক ভূমিধসের এমন ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়। তুষারধসের জেরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এভাবেই পাহাড়ি ঢল আঘাত হানে মধ্য নেপালের রাসুয়া জেলায়। মুহূর্তেই ভেসে যায় জনপদ। অঞ্চলটিতে মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক অবস্থান করছিলেন। নেপাল পুলিশের তথ্যানুযায়ী আকস্মিক বন্যায় নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫৭৯, যার মধ্যে ৪৬৬ জনই বিদেশি। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা সহ মোট ২৮ দেশের নাগরিক রয়েছে নিখোঁজের তালিকায়। এদিকে হরপা বানের স্রোতে নুয়াকোট জেলার ত্রিশুলি বাজার এলাকায় একটি ব্রিজও ভেসে যায়। মুহূর্তেই ভেঙে পড়ে একাধিক বহুতল ভবন। রাজধানী কাঠমান্ডু থেকে জায়গাটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগমাতির বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু জনপদ, ভেসে গেছে সেতু, ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তের অপর অংশ তিব্বতেও। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযানে নেমেছে নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও পুলিশ সহ বহু স্বেচ্ছাসেবী। এখন পর্যন্ত শতাধিক নাগরিককে উদ্ধারের তথ্য মিলেছে। সর্বাত্মক উদ্ধার তৎপরতার ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এদিকে তিব্বতের দুর্যোগ কবলিত স্থানগুলোতে সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেও হয়েছে প্রাণহানি, নিখোঁজ ২৫০-র বেশি মানুষ। এরই মধ্যে নেপালকে সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপালে প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, হৃদয় বিদারক এ ঘটনায় বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। বার্তায় আরও বলা হয়, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। জানানো হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় ও সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রস্তুত ঢাকা।
জনগণের সাথে সবসময় সততার পরিচয় দিয়েছে বিএনপি এ মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল যৌথ সভা। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক সংগ্রাম আর শোককে ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ সেপ্টেম্বর সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারম্যান। ৫ সেপ্টেম্বর হবে আলোচনা সভা। রিজভী আহমেদ বলেন, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেওয়া হয়েছে। ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই যৌথ সভা জনগণের সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচাইতে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলে সরকার পুরো উল্টো পথে হাঁটছে। এভাবে চলতে থাকলে গণ আন্দোলনের মুখে পড়বে সরকার, বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হয়, যেখানে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিরোধী দলীয় হিসেবে কি ভূমিকা সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। অভিযোগ করেন, যেসব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জামায়াত এনসিপি তা বাস্তবায়নে ব্যর্থ সরকার। বৈঠক শেষে আগামী ৩০ আগস্ট লং মার্চে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। ভেদাভেদ ভুলে দেশ ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিংসা বিদ্বেষ নয়, মহানবীর আদর্শ অনুযায়ী সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয় আন্তর্জাতিক শান্তি মহাসম্মেলনে, যার আয়োজনে ছিল আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়া। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস, যেখানে যোগ দেন ১২টি দেশ থেকে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফি স্কলাররা। বিশ্বজুড়ে চলমান অস্থিরতায় মহানবীর ন্যায় ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। প্রিয় নবীর জন্মদিবসে আনন্দ আর উৎসবে মাতেন তারা। বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়ার চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি। রাসূলের নাম স্মরণের পাশাপাশি নবীজির দেখানো পথে জীবন পরিচালনার ব্রত গ্রহণ করেন সবাই। দোয়েল চত্বর, শিক্ষা ভবন, সচিবালয় ঘুরে আবার একই স্থানে শেষ হয় দীর্ঘ জশ্নে জুলুস। শান্তি, প্রগতি আমরা এবং দয়াল দরিদ্র নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা যারা আসছি আজকে শুভ জন্মদিন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়াতে আসছেন, এই দিনই দুনিয়া থেকে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দয়া মায়া ইহসান ইহতারাম নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বুঝতে হলে আদবের নজর, ঈমানের নজর, ভালোবাসার নজর দিতে হবে। বেআদবের নজর, মুনাফিকের নজর দিয়ে এই মাহফিলকে চিনা যাবে না। লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামের জনসমুদ্রে পরিণত হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বের করা হয় বিশেষ শোভাযাত্রা। নগরীর ১৬ শহরে জামেয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। মোড়ে মোড়ে বিতরণ করা হয় পানি, শরবত, ফলমূল, শুকনো খাবার। ফুল, পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় সড়কের দুপাশ। যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ব্যানার, পোস্টার, তোরণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে যায় চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা। জুলুস চলাকালে
বন্ধ রাখা হয় লালখান বাজার মুরাদপুর ফ্লাইওভার। নিরাপত্তায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। আশেকে রসুল যারা, তারা যাতে সত্যিকার অর্থেই সুন্নিয়তের আদর্শ, নবীর আদর্শ কায়েমে আমরা যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকি। ওয়ার্ল্ড হেরিটেজে এটা স্থান পাওয়ার জন্য আপনারা দেখতেছেন এত লক্ষ মানুষের এটা কি স্থান রাখার যোগ্যতা রাখে না? আপনারা কি বলেন, রাখে তো? তাই সত্যটা আপনারা আপনাদের ক্ষুদ্র লেখনের মাধ্যমে আরও ফলো। গণমুখী কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ইসলামের মূল আদর্শকে প্রতিষ্ঠা করছেন, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নরসিংদীর পলাশে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের দরিদ্র মানুষের সহযোগিতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো যে নতুন উদ্যোগগুলো নিচ্ছেন তা রাসূলে করিমের শিক্ষায় প্রতিফলিত করে। তার নেতৃত্বে দেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। সরকারের জন্য 6 মাস খুব বেশি সময় নয়, তবে এই সময়ের মধ্যেই নির্বাচনী ওয়াদাগুলোর বড় অংশ বাস্তবে রূপ দেয়া সম্ভব হয়েছে। রংপুরের আলোচিত হত্যাকাণ্ডের পর যৌক্তিক সময়ে এই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরও অভিমত, এ ঘটনায় দ্রুততম সময়ে আসামিরা গ্রেফতার না হলে ভিন্ন রকম আলোচনা হতো। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে ছিল বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল। অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। উপস্থিত সবাইকে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। অনুষ্ঠানে রংপুরে আলোচিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যৌক্তিক সময়ে এই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। এর আগে রিজভী আহমেদও বলেন, রংপুরের ঘটনায় আসামিরা দ্রুত গ্রেফতার না হলে ভিন্ন রকম আলোচনা হতো। তার বক্তব্য, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। অপরাধীদের আস্তানা চিহ্নিত করে তিনি মূলোৎপাটনের আহ্বান জানান। রংপুরে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। মানববন্ধন থেকে প্রকৃত আসামিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হিন্দু মহাজোট নেতারা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। এ সময় এই হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন হিন্দু মুসলিম সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী। প্রকৃত আসামিদের তদন্ত করে তাদেরকে এই 2 আসামিকে রিমান্ডে আনতে হবে। প্রকৃত আসামি কারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশের হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে। রংপুরে হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসায় পানি নিয়ে ধূম্র জাল তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বুধবার সন্ধ্যার পর হঠাৎ গণপতি চক্রবর্তীর বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। এরপর ছাদ থেকে পানি পড়তে দেখা যায়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সিদ্ধার্থ দাসের ভাইয়ের দাবি, মঙ্গলবার রাতে 3-4 জন ব্যক্তি গণপতির বাড়িতে প্রবেশ করেন এবং কিছু সময় অবস্থান করে বের হয়ে যান তারা। ঘটনাস্থলের আলামত নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, বাইরের লাইট জ্বালাতে গিয়ে ভুল করে পানির মোটরের সুইচ চালু হয়ে যায়। এতে পানির ট্যাঙ্কি উপচে ছাদে পানি জমে যায় এবং ছাদের পাইপ দিয়ে সেই পানি নিচে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের কর্মকর্তারা। তাদের দাবি, বাসার ভেতরে কোনো পানি প্রবেশ করেনি। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনায় সর্বদলীয় মতবিনিময় সভা করেছেন স্থানীয় এমপি মাহবুবুর রহমান বেলাল। বুধবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণপতি চক্রবর্তীর পরিবারের সদস্যদের হত্যার ঘটনা শান্তিপূর্ণ রংপুরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে। এ ঘটনায় জনমনে তৈরি হওয়া সব প্রশ্নের যৌক্তিক ও দ্রুত সমাধান করতে পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। যশোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত 271 বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে চৌগাছা উপজেলার পারবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী খাইরুল ইসলামের গুদাম থেকে অবৈধভাবে মজুতকৃত 271 বস্তা এমওপি, টিএসপি, ডিওপি এবং ইউরিয়া সার জব্দ করা হয়। মজুতকৃত এ সকল সার
সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দরে বিক্রি করে আসছিলেন খায়রুল। এই ঘটনায় তাকে 20,000 টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত সারগুলো সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে। এদিকে দিনাজপুরে সদর ও কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 669 বস্তা সার জব্দ করেছে প্রশাসন। বুধবার সকালে সদর উপজেলার পুলহাটে অভিযান চালায় প্রশাসন। এ সময় একটি হাস্কিং মিল থেকে অবৈধভাবে মজুদ রাখা 217 বস্তা সার জব্দ করা হয়। মিল মালিককে 1.5 মাসের সশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কাহারোলে মেসার্স অরিন ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুতকৃত 452 বস্তা সার জব্দ করে প্রশাসন। পরে অভিযুক্ত ব্যবসায়ীকে 1 মাসের সশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করা হয়। দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার মজুদ আছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সন্ধ্যায় বগুড়ায় বাফার গুদাম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কিছু ডিলার সরকারি গুদাম থেকে সার উত্তোলন না করায় আর কিছু ডিলার উত্তোলন করার পরও সার মজুদ রাখায় 2-1টি জায়গায় সার নিয়ে একটু সমস্যা হয়েছে, কিন্তু সার্বিকভাবে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী মৌসুম ভিত্তিক সার মজুদ করে রেখেছে সরকার। 2027 সালে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে, এমনটাই বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হবে। অভিযোগ করেন, বিরোধী দল কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা এখনো দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা দফায় দফায় কাজ করছি। আশা করছি ইনশাল্লাহ 2027 সালে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই। চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উপস্থিতিতে জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকবিতণ্ডায় জড়ালেন বিএনপির 2 নেতা। বুধবার দুপুরে শহরের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। জেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, মন্ত্রী এলাকায় গেলে জেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানোর কথা, অথচ প্রতিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা করলেও জেলা বিএনপি কিংবা পৌর বিএনপির কাউকে দাওয়াত দেওয়া হয়নি। বিষয়টি প্রতিমন্ত্রীকে জানাতে গেলেই বাকবিতণ্ডা হয়। অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ জানান, সভাটি ছিল সম্পূর্ণ সরকারি ও মন্ত্রণালয়ের অনুষ্ঠান, যেখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা ব্যক্তিকে দাওয়াত দেওয়ার কথা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার রাতে টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা হয়নি। এক পর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী নবাব আব্দুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। এতে রসায়ন বিভাগের 2 শিক্ষার্থী আহত হন। এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক ভবন রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর চালায়। এতে রসায়ন বিভাগের আরও 2 শিক্ষার্থী আহত হন। বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে চাঁদপুরে সপরিবারে পালানোর অভিযোগ উঠেছে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শহরে এসকে শিল্পালয় নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল পিন্টু দাসের। টাকার জন্য বিভিন্ন সময় তার কাছে স্বর্ণালঙ্কার বন্ধক রাখতেন স্থানীয়রা, কিন্তু হঠাৎ করে পিন্টু দাস, তার স্ত্রী ও 2 ছেলে নিখোঁজ নাকি আত্মগোপনে, এমন অভিযোগ উঠলে বিষয়টি খতিয়ে দেখা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে পিন্টু দাসের আত্মীয় জানিয়েছেন, তারা নিখোঁজ নাকি আত্মগোপনে আছেন সে বিষয়ে এখনো কিছুই জানেন না তারা। এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অর্থ ঋণ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। ঋণ নেওয়ার পর আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে সে আত্মগোপনে আছে। আমরা এই বিষয়ে তার বিষয়ে আরো খোঁজ খবর নিচ্ছি, ট্রেস করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।